মঙ্গলসূত্র, মাছ, মাংস, কংগ্রেসের ম্যানিফেস্টোতে মুসলিম লীগের ছায়া, আবার কখনো দেশের বেশিরভাগ সম্পদ দেশের সবচেয়ে বেশি বাচ্চা হয় যে সম্প্রদায়ের, সেই সম্প্রদায়ের মধ্যে বিলিয়ে দেওয়া, অর্থাৎ দেশের অন্যতম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের মধ্যে বিলিয়ে দেওয়ার অভিযোগ সহ একাধিক ইস্যুতে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলতি লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে দফায় দফায় খবরের শিরোনামে জায়গা পেয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বিজেপির 2024 সালের লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। যদিও গদি মিডিয়ায় এ বিষয়ে সংবাদ শিরোনামে তিনি স্থান পাননি। দেশের কিছু হাতে গোনা সংবাদ মাধ্যমই এ বিষয়ে আলোচনা করেছে। কিন্তু নরেন্দ্র মোদী যখন মাছ, মাংস, মঙ্গলসূত্র, মুসলিম লীগ নিয়ে দেশ জুড়ে তার বিষ শব্দ ছড়িয়ে বেড়াচ্ছেন, তারই মধ্যে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রকম সুযোগ পাচ্ছিলেন না এই ধরনের উস্কানিমূলক বক্তব্য জোরালো করতে। কিন্তু অবশেষে তিনি সেই সুযোগ পেলেন, আর সেই সুযোগ একেবারে হাতে পায়েসের বাটির মতন তুলে দিলেন আমাদের রাজ্যের ক্ষমতাসীন অর্থাৎ শাসক দলের প্রধান নেত্রী, একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি লোকসভা নির্বাচনের শুরু থেকে যেখানে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী দফায় দফায় দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে কখনো সরাসরি, আবার কখনো নাম না করে ঠাড়ে ঠোড়ে আক্রমণ করছেন, একাধিকবার দফায় দফায় যেখানে তিনি বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখছেন, সেখান থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় জনসভা এবং প্রচার অভিযানে এসেও নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক ইস্যুতে তেমন একটা উস্কানি দিতে পারছিলেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার আরামবাগের সভায় দাঁড়িয়ে যে মন্তব্য করলেন, তাতেই একেবারে সোনা পেয়ে গেলেন হাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ঘটনাকে কেন্দ্র করেই পঞ্চম দফার ভোট গ্রহণের সময় দেশ জুড়ে এবং একই সঙ্গে আমাদের রাজ্যে খবরের শিরোনাম আলো করে রইল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনাম রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ন্যাসী সাধু সন্ত ইস্যু। কিন্তু এরই মধ্যে সোমবার হয়ে গেল দেশ জুড়ে 2024 লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট গ্রহণ, যার মধ্যে ছিল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের 7টি লোকসভা কেন্দ্রেও ভোট গ্রহণ। এবার আপনাদের মনে অবশ্যই দুটি প্রশ্ন আসবে, তা হচ্ছে, আশীর্বাদ, আজকে কি তুমি আলোচনা করতে চলেছ প্রধানমন্ত্রী ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ন্যাসী সাধুসন্ত ইস্যু নিয়ে, না পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব আমাদের রাজ্যের 7টি লোকসভা কেন্দ্রে কেমন হলো তা নিয়ে? আলোচনা করব দুটো বিষয় নিয়ে, কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা কাজ করতে হবে, তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। একটা বিষয়, বর্তমানে দেশের যা পরিস্থিতি, তাতে করে এই প্রতিবেদনটা সম্পূর্ণ শোনার পর আপনার কমেন্ট আশীর্বাদ দ্য ট্রুথের জানা অত্যন্ত জরুরি। তাই নিজের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আর একটা লাইক, আর এই এপিসোডটা ভালো লাগলে অবশ্যই আজ আবেদন জানাচ্ছি শেয়ার করতেও ভুলবেন না। বন্ধু বান্ধব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এমনকি হোয়াটসঅ্যাপের কাকুদেরও বলছি, আপনারা পারলে আজকের এই প্রতিবেদনটা শেয়ার করে আশীর্বাদ দ্য ট্রুথকে আরও একটি শক্তিশালী করুন। আর একই সঙ্গে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করুন সাবস্ক্রাইব। আর কথা না বাড়িয়ে চলুন এবার এগিয়ে যাই আলোচনার দিকে। 2024 লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ হয়ে গেল, আর সোমবার আমাদের রাজ্যের 7টি লোকসভা আসনে ছিল পঞ্চম দফার ভোট গ্রহণ। এদিন সকাল থেকে এই ভোট গ্রহণ পর্বকে কেন্দ্র করে ছিল টানটান উত্তেজনা। ঠিক যেমনটা এর আগে 4টি দফার ভোট গ্রহণকে ছিল, ঠিক একইভাবে এই পঞ্চম দফাকে কেন্দ্র করেও ছিল একই উত্তেজনা। আর স্বভাবতই এই পঞ্চম দফাতেও সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় এই 7টি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার খবর এসেছে সংবাদ মাধ্যমের পর্দায়, আবার কখনো পোর্টালের পাতায়।
আর সেই সবের মধ্যে দিয়েই মোটের ওপর বেশ শান্তিপূর্ণভাবেই শেষ হলো আমাদের রাজ্যের পঞ্চম দফার ভোট গ্রহণে এই 7টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। উলুবেড়িয়া, হাওড়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, বনগাঁ এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এদিন ছিল ভোট গ্রহণ পর্ব। শুরু থেকে একদিকে যেমন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বনাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের দফায় দফায় বিভিন্ন বুথে ভিজিট করা এবং তাকে কেন্দ্র করে উত্তেজনার খবর উঠে আসে, যেমনটা লকেট চট্টোপাধ্যায়কে দেখে ডাকাত ডাকাত স্লোগান, জয় বাংলা স্লোগানের খবর উঠে আসে, ঠিক তেমনটা তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখেও চোর চোর স্লোগানও খবরে আমরা শুনতে পেয়েছি। একইভাবে ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিংও এদিন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়ান। কখনো তিনি অভিযোগ করেন বুথ জ্যামের, আবার কখনো তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও কোথাও কোথাও তৃণমূল এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে এবং বুথ জ্যামের অভিযোগ তোলেন। ঠিক যেমনটা বনগাঁয়ে শান্তনু ঠাকুরও বিভিন্ন বুথে গিয়ে বুথ জ্যামিং এবং তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে। আবার উল্টো দিকে এদিনও মারামারিতে মাথা ফাটে একাধিক ভোট কর্মীর, আহত হয়েছেন একাধিক রাজনৈতিক দলের বিভিন্ন কর্মী সমর্থক। পাশাপাশি নজিরবিহীনভাবে পঞ্চম দফার ভোট গ্রহণে আমাদের রাজ্যের 7টি লোকসভা কেন্দ্রের মধ্যে 2টি লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ, যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা এবং অভিযোগ জানানোর কথাও পর্যন্ত বলা হয়েছে। আর এই সব নিয়ে পঞ্চম দফার ভোট গ্রহণ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হলো। কমিশনের থেকে পাওয়া শেষ খবর অনুসারে বিকাল 5টা পর্যন্ত এই 7টি লোকসভা কেন্দ্রেই গড়ে 70% বেশি ভোট পড়েছে। এক্স্যাক্টলি পার্সেন্টেজ যেহেতু কমিশনের তরফে জানানো হয়নি, তাই আশীর্বাদ দ্য ট্রুথের তরফে এই এপিসোডে আপনাদের এক্স্যাক্ট কত শতাংশ করে ভোট এই 7টি লোকসভা কেন্দ্রে পড়েছে সে বিষয়ের কথা না বলে চলে যাচ্ছি আসল আলোচনার বিষয়ে। তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে শুরু হওয়া সাধু সন্ন্যাসীর ইস্যুকে কেন্দ্র করে পঞ্চম দফার ভোট গ্রহণের সময় রাজ্য জুড়ে নতুন এক উত্তেজক এবং একই সঙ্গে উত্তেজনা সৃষ্টি করার পরিস্থিতির বিষয়ে। ঘটনার সূত্রপাত হয় শনিবার এবং এই ঘটনার জন্ম কিন্তু একেবারেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভায় দাঁড়িয়ে বিভিন্ন ইস্যুতে যখন কেন্দ্র সরকার তথা নরেন্দ্র মোদীর দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগছেন, তখন তিনি হঠাৎই একটি কথা বলে বসেন। তিনি বলেন তার কাছে খবর আছে আমাদের রাজ্যের বেশ কিছু সাধু সন্তের অর্গানাইজেশন অর্থাৎ ইনস্টিটিউশন বা সংস্থা, এবং যেখানে তিনি নাম করেই বলেন রামকৃষ্ণ মিশন, ইস্কন এবং ভারত সেবাশ্রম সংঘের মতন সংগঠন বা সংস্থা, তারা এই ভোটে বিভিন্নভাবে উস্কানিমূলক মন্তব্য করছে এবং একই সঙ্গে বিজেপিকে ভোট দেবার জন্য মানুষের কাছে আবেদন জানাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন তার কাছে খবর আছে আসানসোলে রামকৃষ্ণ মিশনের মঠের তরফে দর্শনার্থীদের সরাসরি বিজেপিকে ভোট করার আবেদন করা হচ্ছে, এমনটা অভিযোগ আছে তার কাছে। এরপরেই তিনি সরাসরি চলে যান মুর্শিদাবাদের এজেন্ডায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মুর্শিদাবাদে ভারত সেবাশ্রম সংঘের সাধু কার্তিক মহারাজ সরাসরি এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট না দেওয়া এবং একই সঙ্গে বুথে তৃণমূলের এজেন্ট যাতে বসতে না দেওয়া হয় তার জন্য তিনি সরাসরি আসরে নেমেছেন। এবং এই ঘটনা একেবারেই রাজ্য সরকার তথা তৃণমূল নেত্রীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার বরদাস্ত করবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন মুর্শিদাবাদের নির্বাচনের 2 দিন আগে মুর্শিদাবাদের রেজিনগরে যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল সেখানে সরাসরি মদত রয়েছে ভারত সেবাশ্রম সংঘের সাধু কার্তিক মহারাজের।
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর তীব্র সমালোচনা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম তোষণের রাজনীতিকে সরাসরি সমালোচনা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন, এখানে জুড়ে দেওয়া হয় ইসকন এবং এরপরেই বলা হয় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী সাধুদের বিরুদ্ধে মন্তব্য করছেন তিনি, হিন্দু সনাতন ধর্মের বিরুদ্ধে মন্তব্য করছেন, যা তার সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজনীতি চর্চাকেই সামনে নিয়ে আসছে। আর তৃণমূল নেত্রীর এই মন্তব্যকে আরও নতুন মাত্রা সংযোজিত করলেন দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। রবিবার নরেন্দ্র মোদী বিষ্ণুপুরের সভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে যা বলেছে তার তিনি তীব্র সমালোচনা করছেন। পাশাপাশি তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণের যে রাজনীতি করছেন তার জন্যেই তিনি রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রম সংঘের সাধুদেরকে আক্রমণ করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে আসল অংশকে খুব সহজেই রাজ্য বিজেপি তথা নরেন্দ্র মোদীর বিজেপির তরফে, যেখানে রাজ্যে পঞ্চম দফার ভোট গ্রহণ সোমবার হয়ে গেল, ঠিক তার আগেই সুন্দর করে মুছে ফেলার চেষ্টা চলে। কিন্তু সোমবার আবারও নরেন্দ্র মোদীর বিষ্ণুপুরের সভার পর পাল্টা বিষ্ণুপুরে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সরাসরি শনিবার তিনি আরামবাগের সভায় যে বক্তব্য রেখেছিলেন তা তিনি দ্বিতীয়বারও বলেন। তিনি বলেন তার সঙ্গে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের কোনো বিরোধিতা নয়। তিনি কখনোই এই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। তিনি বলেন গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের একটি আশ্রম আছে এবং সেখানে তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করা হয়, সেখান থেকে তিনি প্রচণ্ড ভালোবাসা পান। একই সঙ্গে তিনি বলেন রামকৃষ্ণ মিশনের সঙ্গেও তার সুসম্পর্ক। এরপরেই তিনি বলেন এই দুই প্রতিষ্ঠানের কিছু সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে তার অভিযোগ। আর এই বলেই তিনি সরাসরি আরও একবার মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের সাধু কার্তিক মহারাজের নাম করে বলেন, মুর্শিদাবাদের রেজিনগরে নির্বাচনের ঠিক দুদিন আগে যে সাম্প্রদায়িক হিংসা হয়েছিল তার পেছনে সরাসরি ভারত সেবাশ্রম সংঘের সাধু কার্তিক মহারাজের হাত আছে। তিনি অভিযোগ করেন ভোটের দিন মুর্শিদাবাদের একাধিক জায়গায় তৃণমূল এজেন্টদের বসতে দেওয়া হয়নি এবং সেখানে তিনি খবর অনুসন্ধান করে জেনেছেন যে কার্তিক মহারাজ তৃণমূল এজেন্টদের বসতে নিষিদ্ধ করেছিল, যার জেরেই বিভিন্ন বুথে তৃণমূল এজেন্ট বা কর্মী সমর্থকেরা বসতে পারেননি। এরপরেই সরাসরি কার্তিক মহারাজকে আরও এক দফা আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন যে তাকে যদি রাজনীতি করতেই হয় তাহলে রাজনৈতিক দলের প্রতীক নিয়েই, চিহ্ন নিয়েই তার রাজনীতি করা উচিত, সাধু সন্ন্যাসীর বেশে নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর শনিবারই মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের সাধু কার্তিক মহারাজের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। তাকে বলা হয়েছে 4 দিনের মধ্যে তিনি যদি ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা তিনি করবেন আদালতে। কিন্তু এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার আরও এক দফা ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদ শাখার সাধু কার্তিক মহারাজের বিরুদ্ধে তোপ দেখেছেন। কিন্তু এখানে একটা বিষয় বলার, এটা তো হচ্ছে শনি, রবি এবং সোমবারের ঘটনা প্রবাহ, কিন্তু বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর আগে কখনোই এইভাবে সাধু সন্ন্যাসীদের নিয়ে সরাসরি ভোটের মঞ্চে রাজনীতি হয়নি। যদিও গত 10 বছরে সারা দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য, একাধিক রাজনৈতিক সভা, মঞ্চ এবং একাধিক নির্বাচনী প্রচার সভায় রেখেছে, তাতে করে একটা বিষয় স্পষ্ট, গত 10 বছরে দেশ জুড়ে সাম্প্রদায়িকতা নামক এই দৈত্য অনেক বৃহৎ আকার ধারণ করেছে। এবার সেই দৈত্যের চোখ পড়েছে পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গে এবারে লোকসভা নির্বাচনে তাই সাম্প্রদায়িকতা অন্যতম একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের কথা বলছেন, এখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় আমার মনে হয় সকল আমার দর্শক বন্ধুদের পরিষ্কার হওয়া দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রামকৃষ্ণ মিশনের কথা বলছেন বা যে ভারত সেবাশ্রম সংঘের কথা বলছেন তাদের বিষয়। ভারত সেবাশ্রম সংঘ নিজের জন্মলগ্ন থেকেই তাদের রাজনৈতিক আইডেন্টিটি থেকে কখনোই নিজেদের লুকাতে পারেনি। এটা ঠিক ভারত সেবাশ্রম সংঘ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস একই কয়েনের এপিঠ ওপিঠ। এই দুই সংগঠন অর্থাৎ প্রতিষ্ঠান একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেই দেশ জুড়ে নিজেদের কাজ করে। একদিকে আরএসএস সরাসরি যেখানে বিজেপির রাজনৈতিক গডফাদার হিসাবে ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে উঠে এসছে, ঠিক তেমনটাই ভারত সেবাশ্রম সংঘও কিন্তু আরএসএসের মতন সরাসরি রাজনীতিতে না নামলেও তারা কিন্তু দফায় দফায় বিভিন্নভাবে তাদের রাজনীতিতে যে অস্তিত্ব আছে তা কিন্তু দেশের মানুষের সামনে স্পষ্ট করেছে। কিন্তু এখানে প্রসঙ্গ হচ্ছে রামকৃষ্ণ মিশন নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের রামকৃষ্ণ মঠের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে সেখানকার বেশ কিছু সন্ন্যাসী বিজেপিকে ভোট দেবার জন্য আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, দিল্লি থেকে বিজেপির তরফে রামকৃষ্ণ মিশনের কাছে এই আবেদন করা হয়েছিল, যার জেরেই আসানসোলে রামকৃষ্ণ মিশনের ওই শাখা থেকে এই কাজ করা হয়েছে। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দফায় দফায় বলে এসছেন তার সঙ্গে রামকৃষ্ণ মিশনের দীর্ঘদিনের সম্পর্ক, তার জীবন চর্চায় জড়িয়ে আছে রামকৃষ্ণ মিশন। আর সেই কথা তিনি রবিবার বিষ্ণুপুরের সভাতে দাঁড়িয়েও আরও একবার বলেছেন। কিন্তু এখানে আরেকটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। বর্তমানে দেশে রামকৃষ্ণ মিশনের যে হিন্দু আইডিওলজি তার সঙ্গে কিন্তু স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বামী বিবেকানন্দের যে হিন্দুত্বের আইডিওলজি তার সঙ্গে কিন্তু আকাশ এবং পাতালের তফাৎ। অর্থাৎ স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্মকেন্দ্রিক মতাদর্শের সঙ্গে বর্তমান রামকৃষ্ণ মিশনের যারা পরিচালক তাদের হিন্দু এবং ধর্মকেন্দ্রিক মতাদর্শের আকাশ পাতাল তফাৎ। বিষয়টা আরেকটু খোলসা করে বলা দরকার। তা হচ্ছে গত 1 মে 127 বছর উত্তীর্ণ করে 128 বছরে পা দিয়েছে রামকৃষ্ণ মিশন। 1897 সালের 1 মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যার 5 বছর পর 1902 সালে স্বামী বিবেকানন্দ মারা যান এবং তারপর থেকেই রামকৃষ্ণ মিশন দফায় দফায় এত বছর ধরে একটি প্রতিষ্ঠান চলে আসছে। কিন্তু এই দফায় দফায় 122 বছর ধরে যে প্রতিষ্ঠান স্বামী বিবেকানন্দের মৃত্যুর পরেও চলে আসছে তার কিন্তু রাজনৈতিক আইডেন্টিটি ক্রমশ পরিবর্তন হতে থেকেছে। অনেকেই মনে করেন যে সাধু সন্তরা আবার রাজনীতিতে কেন অংশগ্রহণ করবে, ঠিক যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার আরামবাগের সভায় এবং সোমবার বিষ্ণুপুরের সভাতে দাঁড়িয়েও একই মন্তব্য করেছেন। কিন্তু এখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এবং আমার দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে হবে, সাধু সন্তরা কিন্তু সমাজের বাইরের কোনো প্রাণী নন। তারা যেহেতু আমাদের সমাজেরই অংশ, তাই তাদের অবশ্যই রাজনৈতিক মতাদর্শের রাখার এবং রাজনৈতিক মতাদর্শকে সামনে রেখে নিজেদেরকে চালনা করার অধিকার রয়েছে। যদি সেটা না থাকতো তাহলে আমাদের দেশে সন্ন্যাসী মুভমেন্ট হতো না। অর্থাৎ আমাদের দেশের সন্ন্যাসীরাই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল এবং তার মধ্যেও যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই মূল কারণ ছিল, ঠিক তেমনটা উল্টো দিকে আরেকটাও কারণ ছিল, তা হচ্ছে নিজেদের রাজনৈতিক অধিকার। অর্থাৎ আমাদের দেশের সাধু সন্ত সন্ন্যাসীরা বরাবরই কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত। আর তাই আশীর্বাদ দ্য ট্রুথ মনে করে অবশ্যই ভারতবর্ষের সাধু সন্ন্যাসীদের 100% অধিকার আছে রাজনীতি করার, রাজনীতিতে অংশগ্রহণ করার বা নিজেদের রাজনৈতিক মতামত এবং মতাদর্শ রাখার। সেক্ষেত্রে রামকৃষ্ণ মিশন, ইসকন বা ভারত সেবাশ্রম সংঘের সাধুরা কোনো গরিত অপরাধ করছে না। কিন্তু এখানে বিষয় হচ্ছে রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের হিন্দুত্ববাদের যে মতাদর্শ তা থেকে 180 ডিগ্রি ঘুরে রয়েছে বর্তমানে রামকৃষ্ণ মিশনের হিন্দুত্ববাদের মতাদর্শ। যে কারণেই 1902 সালে স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর স্বামী বিবেকানন্দের অন্যতম শিষ্যা ভগিনী নিবেদিতা রামকৃষ্ণ মিশনের থেকে বরাবর নিজের দূরত্ব বজায় রেখেছিল
এবং গত 10 বছরে রামকৃষ্ণ মিশন যেভাবে বিজেপি এবং আরএসএস এর হিন্দুত্ববাদকে ইনফ্লুয়েন্স করে চলেছে, তাতে করে একটা বিষয় স্পষ্ট যে স্বামী বিবেকানন্দের মতাদর্শ থেকে কোটি যোজন দূরে বর্তমানে রয়েছে রামকৃষ্ণ মিশনের হিন্দুত্ববাদের মতাদর্শ। আর একেই ব্যবহার করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামকৃষ্ণ মিশন এবং তাদের গেরুয়া বসনকে নিজেদের রাজনীতির রং দিয়েছে এবং রামকৃষ্ণ মিশনও কিন্তু তাতে বরাবর প্রধানমন্ত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েও থেকেছে। এর অবশ্য অন্যতম একটি কারণ, কেন্দ্র থেকে মোটা অংশের ফান্ড বছর বছর রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রম সংঘের মতন প্রতিষ্ঠানগুলি পায়। কিন্তু এখানে আরেকটা বিষয় বুঝতে হবে, গেরুয়া বসন কিন্তু নরেন্দ্র মোদীর দলের বিজেপির একার সম্পত্তি নয়। গেরুয়া বসন হিন্দু সনাতন ধর্মের অন্যতম একটি আইকন, যা ক্রমশ কালিমালিপ্ত করে চলেছে নরেন্দ্র মোদীর বিজেপি এবং আরএসএস। আর এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়েই যখন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার আরামবাগের সভায় দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের নাম করে এবং বিশেষ করে কার্তিক মহারাজের নাম করে তোপ দাগেন, তা একেবারে হাতে সোনা পাওয়ার মতন পেয়ে যায় নরেন্দ্র মোদীর দল বিজেপি। আর তাই পঞ্চম দফার ভোট গ্রহণের পর যখন আর বাকি মোটে 2 দফার ভোট গ্রহণ, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম দফার ভোট গ্রহণ, এবং বর্তমানে বিভিন্ন সমীক্ষায় যে তথ্য উঠে আসছে তা হচ্ছে নরেন্দ্র মোদীর হাওয়া যে 24-এর লোকসভা নির্বাচনে খুব একটা কাজ দিচ্ছে না এবং যথেষ্ট চাপে আছে বিজেপি তথা এনডিএ শিবির, সেখান থেকে দাঁড়িয়ে এই শেষ 2 দফার ভোট গ্রহণের আগে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অন্যতম নির্বাচনী প্রচারে ঝড় তুলতে চলেছে বিজেপি এই সাধু সন্ত ইস্যুকে কেন্দ্র করে। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। একই সঙ্গে দেখার আছে কংগ্রেস এবং সিপিআইএমও আমাদের রাজ্যে এর বিরুদ্ধে বিজেপিকে কি জবাব দেয়, কারণ সিপিআইএমের তরফে এবং কংগ্রেসের তরফে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এখনো এই খেলাটি চলছে তৃণমূল ভার্সেস বিজেপির। সবচেয়ে স্পষ্ট করে বলতে হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা জারি থাকবে। আর ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।